ছবিটা দেখো, দেখো শুধু ছবিটা। মতুয়ারা আনন্দে উল্লাসে ফেটে পড়েছে, কারণ অমিত শাহ বলেছিলেন নির্বাচনের আগে সিএ লাগু হবে। সিএ লাগু হয়ে গিয়েছে, কাজেই মতুয়ারা উল্লাসে ফেটে পড়েছে। এই ছবিটা না বেশ কিছুদিন আগে, নির্বাচন ঘোষণা হবার 3 দিন আগের এই ছবিটা। এই ছবিটা দেখে তুই কি বোঝাতে চাইছিস? আগের হলে কি হবে, ছবিতে মতুয়াদের উল্লাসটাই দেখানোর জন্য দেখালাম। রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ সব গেল, তৃণমূল এবার ভেসে যাবে। বেশ, তো তৃণমূল যদি ভেসে যায় তাতে তোর লাভ, ভালো। আর যদি সিএ লাগু হবে তাতে ওই মতুয়া মানুষজনদের কি লাভ একটু বোঝাতে পারবি? সোজা ব্যাপার, হাজার হাজার মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছে, যারা নিজ ভূমে পরবাসী হয়েছিলেন। এবারে তারা দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে চলতে পারবে। মানে দাঁড়ালো মতুয়ারা এতদিন পর্যন্ত দেশের নাগরিক ছিলেন না, এবার তারা নাগরিকত্ব পাবেন, তাদের জন্য আইন পাশ হয়ে গেল, তাই তারা খুব খুশি। এক্স্যাক্টলি, সেই কবে থেকে হাজারে হাজারে মানুষ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের হাতে তাড়া খেয়ে এই দেশে এসেছিলেন, এবারে তারা নাগরিকত্ব পাচ্ছেন। 47, তারপরে 56, মানে 70-71 সালে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এলেন, তাদের কথা বলছিস তো? হ্যাঁ, তাদের কথাই তো বলছি। মুসলমানেরা কি অত্যাচারী না করেছে হিন্দুদের ওপর, তাই না? তো সেই তারা যারা 60, 70, 80 বছর ধরে এদেশে আছেন, চাকরি বাকরি করছেন, ঘরবাড়ি আছে এবং তাদের সবকিছু এদেশে আছে, তারা দেশের নাগরিক নন, তারা বিদেশি। হ্যাঁ নিশ্চয়, অমিত শাহ তো বলেছেনই, ধরা পড়লে খেল খতম। তুই যে এদেশের নাগরিক তা বুঝবো কি করে যে তুই এদেশের নাগরিক? ধর তোকে কেউ জিজ্ঞাসা করলো, কি বলবি তুই? কি যে বলো না, দাঁড়াও দেখাচ্ছি। আধার কার্ড, এটা ভোটার কার্ড, আর যদি বলো কাল ইলেকট্রিক বিল আর পাসপোর্টটা এনেও কিন্তু দেখিয়ে দিতে পারি। তুই কি মনে করিস ওই যে হাজার হাজার মানুষ, তাদের ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, তাদের নামে এদেশে সম্পত্তি আছে, তারা ভোট দেন, শুধু ভোট দেন না, নির্বাচনে দাঁড়ান এবং জেতেনও। ওই যে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর, তিনি একজন মতুয়া। কিন্তু ওরা তো নাগরিকই নন, আর তাই নাগরিকত্ব আইন লাগু হতেই টঙ্কা বাজিয়ে উল্লাস করছে। কই, এখন আর করছে না। ওনাদের ভুল বোঝানো হয়েছিল, ওনারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। কিভাবে বুঝলে ওরা ভুলটা বুঝেছে? এসে তোমাকে বলেছে নাকি? কারণ একজন মতুয়া নাগরিকত্বের আবেদন করেনি, তাদের সাংসদ বিধায়ক তারাও আবেদন করেননি। জানেন, আবেদন করলেই চাপ। কিন্তু মোদিজি তো বলেছেন গান্ধীজির আদর্শ মেনে সিএ আইন আনা হয়েছে এবং পাশ করানো হয়েছে। তাহলে আমাদের প্রতিবেদনটা একটু দেখে নে। আরএসএস এর সঙ্গে হিন্দু মহাসভার সঙ্গে ওতপ্রোত জড়িত নাথুরাম গডসে খুন করেছিল গান্ধীজিকে। হ্যাঁ, যে হিন্দু মহাসভা আরএসএস এর উত্তরাধিকার বহন করে বিজেপি, যে দলের নেতারা গডসেকে দেশপ্রেমিক বলে, তারা গান্ধী দর্শনের বিরোধী, ধর্মনিরপেক্ষ রাজনীতির বিরোধী, হিন্দু রাষ্ট্র তৈরি করার স্বপ্ন দেখে, যে স্বপ্ন চোখে নিয়ে গডসে গান্ধীজিকে হত্যা করেছিল। এবং নাথুরাম গডসে তা লুকোয়নি, না, মরার আগে লিখে গেছে কেন সে গান্ধীকে হত্যা করেছিল। আজ সেই বিজেপির গলায় এত জোরে গান্ধীজির নাম শোনা যাচ্ছে যে মনে হচ্ছে গান্ধীর আদর্শকে সামনে রেখেই তারা দেশটা চালাতে চায়। সিএ আইন পাশ হওয়ার পর দিল্লিতে রামলীলা ময়দানে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী বিরাট ভাষণ দিয়েছিলেন, যার বিরাট অংশ মিথ্যে, সেসব সবাই জানেন। সেদিনই বললেন, আমাকে না মানুন, গান্ধীর কথা তো শুনুন। তারপর গান্ধী নাকি এই সিএ বিলের অনুপ্রেরণা, ওর কথা মতোই নাকি এই বিল আনা হয়েছে, এবং জগাই বলিলে মাধাইও বলিবে। অমিত শাহ বললেন, গান্ধীজি নাকি বলেছেন পাকিস্তানের হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টানদের ওপর অত্যাচার হলে তারা ভারতে এলে তাদের নাগরিকত্ব দিতে হবে। এখন দিনক্ষণ যখন বলছেন, তখন আশা করা যেতে পারে যে কোথাও একটা ওরকম কিছু কথা নিশ্চয়ই বলেছিলেন গান্ধীজি। মানুষ এত ইতিহাস পড়বে কখন?
আর নিউজ পেপার বা টিভি চ্যানেল তো জি হুজুরি করতেই দিন কাটিয়ে দিচ্ছে। গান্ধীজি তখন প্রতিদিন সান্ধ্য প্রার্থনার পরে সমবেত মানুষদের কিছু বলতেন। প্রতিদিন সেই বক্তৃতাগুলো প্রার্থনা প্রবচন নামে একটা সংকলনে ছেপে বার করা হয়। 1 এপ্রিল 1947 থেকে 29 জানুয়ারি 1948 পর্যন্ত। তার পরের দিন নাথুরাম গডসে তাকে খুন করে ওই প্রার্থনা সভায়। সেই বক্তৃতার প্রতিটা অংশ ধর্মনিরপেক্ষ রাজনীতির এক বিরাট পাঠ হয়ে থাকবে। মনে রাখুন, গান্ধী তখন একলা। সরকার দাঙ্গা রোজগার সমস্যা নিয়ে হাবুডুবু খাচ্ছে। সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষে একলা উনি প্রতিদিন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। 5 जुलाई। मगर पाकिस्तान की पहली परीक्षा तो ये होगी कि वो अपने वहां रहने वाले राष्ट्रवादी मुसलमान, ईसाइयों, सिखों और हिंदुओं आदि के साथ कैसा बर्ताव करते हैं। इसके अलावा मुसलमानों में भी तो अनेक फिरके हैं। सिया और सुन्नी तो प्रसिद्ध है, और भी कई फिरके जिनके साथ दिखते हैं कैसा सुलूक होता है। हिंदुओं को साथ वे लड़ाई करेंगे या दोस्ती के साथ चलेंगे। गांधी जी বলছেন ওরা মানে পাকিস্তানের সরকার মুসলমানদেরও কিছু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করে তা দেখতে হবে। তার ইঙ্গিত ছিল সিয়া আর আহমেদিয়াদের দিকে। 10 जुलाई। परंतु यदि सिंध या और जगह से लोग डर के मारे अपने घर बार छोड़कर यहाँ आ जाते हैं तो हम उनको भगा दे। यदि हम ऐसा करें तो अपने को हिंदुस्तानी किस मुंह से कहेंगे। हम कैसे जय हिंद का नारा लगाएंगे। वो कहते हुए उनको स्वागत करे कि आइए, ये भी आपका मुल्क है, वो भी आपका मुल्क है। इस तरह से उन्हें रखना चाहिए। यदि राष्ट्रवादी मुसलमानों को भी पाकिस्तान छोड़कर आना पड़ा तो वे भी यहीं रहेंगे। हम हिंदुस्तानी की हैसियत से सब एक ही है। यदि यह नहीं बनता तो हिंदुस्तान बन नहीं सकता। পরিষ্কার বলছেন যে যদি মুসলমানরাও অত্যাচারিত হয়ে এদেশে আসে তাহলে তাদেরও এই দেশের একজন হিসেবেই রাখতে হবে। আমাদের দেশের নাগরিকত্ব আইন অনুযায়ী ধর্মীয় কারণে নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আছে। তার জন্য এই নতুন নাগরিকত্ব আইনের দরকার ছিল না। বোঝা গেল গান্ধীজি ধর্ম সম্প্রদায় দেখে নাগরিকত্ব দেবার কথা বলেননি, ভাবেননি। শুধু মোদি শাহ এই ধর্ম দেখে এই আইন এনেছে যাতে মুসলমান মানুষজনদের চাপে রাখা যায়, আর কোনো কারণই ছিল না। তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সাংসদ সবাই মিথ্যে বলছে? 100% এই চ্যানেলে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, যদি তারা মিথ্যে না বলে থাকেন তাহলে প্রমাণ দিন, আসুন না মুখোমুখি। তাহলে মতুয়ারা? অনেক হয়েছে ভাই, আর ভুল বোঝাস না, আজ সময়ও নেই। কাল আবার হাজির হব মেয়ন পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আজ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলি, আপনাদের ভিডিও রেকর্ড করে আমাদের পাঠান। 30, 40, 50 সেকেন্ডের বেশি যেন ভিডিওটি না হয়। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। ফোনটা এইভাবে হরাইজন্টালি কাউকে ধরতে দিন আর আপনাদের বক্তব্য ভিডিও করে আমাদের পাঠান। আমরা আপনাদের শামিল করব আমাদের অনুষ্ঠানে। কিন্তু মনে রাখবেন ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম। নমস্কার। নমস্কার।